আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিভিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিন। সঙ্গে আছি আমি আইনাল হক। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। মূল্যস্ফীতি, নির্বাচন ও যুদ্ধের দাপটে অস্থিরতার এক বছর 2024। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের সিস্টেম হ্যাক, সন্দেহের তীর চীনের দিকে। 95 ভারতীয় বন্দির বিনিময়ে দেশে আসবেন ভারতের আটকে জেলেরা। এবং প্রয়োজনে জীবন দেবে, 1 ইঞ্চি মাটি হাতছাড়া করবে না বিজিবির নবীনদের স্বরাষ্ট্র উপদেষ্টা। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। 2024 সাল ছিল বৈশ্বিক সংকট ও পরিবর্তনের এক নাটকীয় অধ্যায়। বিশ্বজুড়ে অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামরিক অস্থিরতার প্রভাব ছিল চোখে পড়ার মতো। বছরের শুরুতেই বেশ কিছু দেশে মূল্যস্ফীতি কমার খবর এলেও সাধারণ মানুষের জীবনে তেমন স্বস্তি আসেনি। খাদ্য, জ্বালানি ও অন্যান্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি জন অসন্তোষ বাড়িয়েছে। এই চাপেই ফ্রান্স, জার্মানি, জাপান ও ভারতের মতো দেশে নির্বাচনী ফলাফল ক্ষমতাসীন দলগুলোর বিরুদ্ধে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। 2020 সালের বিতর্কিত নির্বাচনের পর এবার জনগণ ব্যালটের মাধ্যমে তার প্রতি সমর্থন জানিয়েছে। তবে তার দ্বিতীয় মেয়াদে বিশ্ব আরও বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। ইউক্রেন যুদ্ধ এখনও চলমান। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিপুল ভোটে পুনর্নির্বাচিত হয়েছেন। তবে ট্রাম্পের নেতৃত্বে এই যুদ্ধ কোন দিকে মোড় নেবে তা নিয়ে ইউরোপে জুড়ে উদ্বেগ বেড়েছে। অন্যদিকে সিরিয়ায় বিদ্রোহী গোষ্ঠীগুলোর তৎপরতায় বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হয়েছেন, যা মধ্যপ্রাচ্যে নতুন এক অনিশ্চয়তার জন্ম দিয়েছে। এবছর কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি খাতকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। বিশ্বজুড়ে বড় কোম্পানিগুলো এআই এর সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করছে। টেসলার প্রধান ইলন মাস্ক, যিনি ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা, প্রযুক্তি ও রাজনীতির ক্ষেত্রে বড় ধরনের প্রভাব ফেলেছেন। 2024 সাল ছিল অর্থনৈতিক অস্থিরতা, রাজনৈতিক পালাবদল এবং যুদ্ধের টানাপোড়েনের এক জটিল মিশ্রণ। বিশ্লেষকরা বলছেন 2025 সালেও এই অস্থিরতার রেশ বিশ্বজুড়ে অনুভূত হতে পারে। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের সাইবার সিস্টেম হ্যাক করেছে চীনের রাষ্ট্রীয় মদতপুষ্ট একটি হ্যাকার গোষ্ঠী। এই ঘটনায় মন্ত্রণালয়ের কর্মক্ষেত্র এবং গোপন নয় এমন কিছু নথিতে প্রবেশ করেছে হ্যাকাররা। মার্কিন কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। ডিসেম্বরের শুরুর দিকে এই ঘটনা ঘটে। মন্ত্রণালয় আইন প্রণেতাদের কাছে একটি চিঠি দিয়ে বিষয়টি প্রকাশ করে। এতে হ্যাকিংয়ের মাধ্যম হিসেবে বাইরের পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান বিয়ন্ড ট্রাস্টের নাম উল্লেখ করা হয়। মার্কিন অর্থ মন্ত্রণালয় একে বড় ধরনের সাইবার নিরাপত্তা লঙ্ঘন হিসেবে চিহ্নিত করেছে। মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, বিয়ন্ড ট্রাস্ট 8 ডিসেম্বর হ্যাকিংয়ের আশঙ্কার কথা জানিয়ে সতর্ক করে। কোম্পানিটি প্রথমে 2রা ডিসেম্বর সন্দেহজনক কার্যক্রম চিহ্নিত করে এবং পরে নিশ্চিত হয় যে তারা হ্যাক হয়েছে। মন্ত্রণালয় আরও জানায়, হ্যাকাররা কর্মীদের কর্মক্ষেত্র এবং নির্দিষ্ট কিছু নথিতে প্রবেশ করেছে। তবে গোপন নথির কোনো ক্ষতি হয়নি। হ্যাকিং কতদিন ধরে চলেছে এবং ঠিক কী ধরনের তথ্য চুরি হচ্ছে তা এখনও প্রকাশ করা হয়নি। দেশের কারাগারে বন্দি ভারতের 95 জেলেকে মুক্তি দিতে যাচ্ছে বাংলাদেশ। গত অক্টোবরে সমুদ্রসীমা অতিক্রম করে বাংলাদেশে আসার পর তাদের আটক করা হয়। ওই সময় তাদের 6টি ট্রলারও জব্দ করেছিল নিরাপত্তা বাহিনী। বিনিময়ে বাংলাদেশের 90 জেলেকে মুক্তি দেবে ভারত। একটি সূত্র জানিয়েছে, দুই দেশের সরকারের মধ্যে আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত হয়। এতে বাংলাদেশ 95 ভারতীয় জেলেকে, অপরদিকে ভারত বাংলাদেশের 90 জেলেকে মুক্তি দিতে যাচ্ছে। গত 9 ডিসেম্বর ট্রলার সহ 78 জেলেকে বঙ্গোপসাগর থেকে ধরে নিয়ে যায় ভারতের কোস্টগার্ড। এর আগে থেকে আরও 12 জন ভারতের কারাগারে ছিলেন। 26 ডিসেম্বর বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ভারতীয় 95 জেলের মামলা প্রত্যাহারের নির্দেশের বিষয়টি জানান। যখন বাংলাদেশে এই জেলেদের মুক্তির প্রক্রিয়া শুরু করে, তখন ভারতীয় কোস্টগার্ড যেসব বাংলাদেশি জেলেকে আটক করেছে তাদেরও ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করে ভারত সরকার। গত 9 ডিসেম্বর উড়িষ্যার পরদ্বীপে প্রবেশের অভিযোগে বাংলাদেশের 78 জেলেকে ধরে নিয়ে যায় ভারতীয় কোস্টগার্ড। যদিও অভিযোগ রয়েছে, তাদের বাংলাদেশের ভেতর ধরে আটক করা হয়। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির নবীন সৈনিকদের উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশের সীমানা রক্ষায় তোমরা প্রয়োজনে জীবন দেবে, তবু দেশের 1 ইঞ্চি মাটি হাতছাড়া হতে দেবে না। সীমান্তে প্রতিপক্ষের কাছে কোনো অবস্থাতেই পিঠ প্রদর্শন করবে না। মঙ্গলবার চট্টগ্রামের সাতকানিয়ার বাইতুল ইজ্জতে অবস্থিত বিজিবির ঐতিহ্যবাহী প্রশিক্ষণ প্রতিষ্ঠান বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার ও কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি।
নবীন সৈনিকদের উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তে প্রতিপক্ষের কাছে কোনো অবস্থাতেই পিঠ প্রদর্শন না করার জন্য আমি তোমাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। দেশমাতৃকার রক্ষায় তোমরা প্রয়োজনে জীবন দেবে, তবু দেশের 1 ইঞ্চি মাটি হাতছাড়া হতে দেবে না। বিজিবির নবীনদের স্বরাষ্ট্র উপদেষ্টা সীমানা রক্ষায় প্রয়োজনে জীবন দেবে, 1 ইঞ্চি মাটি হাতছাড়া করবে না। তিনি বলেন, আমি বিশ্বাস করতে চাই যে তোমরা আমাদের হতাশ ও নিরাশ করবে না। জেনে রাখবা, তোমাদের দেওয়া নিশ্চিদ্র নিরাপত্তায় দেশের মানুষের নির্বিঘ্ন ঘুম নিশ্চিত করবে। তোমরাই হবে আমাদের সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক। তিনি আরও বলেন, সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে সুপরিচিত এ বাহিনী বাংলাদেশের ৪,৪২৭ কিলোমিটার দীর্ঘ সীমান্ত সুরক্ষা এবং সীমান্ত ভূমি ও সম্পদের নিরাপত্তা বিধানের মহান দায়িত্ব অত্যন্ত দৃঢ়তা ও সফলতার সঙ্গে পালন করে আসছে। এবারে কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। হৃদয়ে বাংলাদেশের উদ্যোগে ব্রঙ্কসে বিজয় দিবস উদযাপিত এবং পেনসিলভেনিয়া স্টেট ডেলওয়ার কাউন্টি বিএনপির বিজয় দিবস পালন। আবারও স্বাগত সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। হৃদয়ে বাংলাদেশের উদ্যোগে নিউ ইয়র্কের ব্রঙ্কসে উদযাপিত হচ্ছে বাংলাদেশের ৫৪তম বিজয় দিবস। গত ২১শে ডিসেম্বর বিজয় শোভাযাত্রা ও সাংস্কৃতিক পরিবেশনার সাথে এ অনুষ্ঠানে ছিল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বীর মুক্তিযোদ্ধা ও গুণীজন সম্মাননা, মুক্তিযুদ্ধভিত্তিক নাটক, কবিতা আবৃত্তি ও নৃত্য। শ্রদ্ধা ভালোবাসায় ব্রঙ্কসের স্টার্লিং বাংলাবাজার এলাকায় এশিয়ান ড্রাইভিং স্কুলের দেয়ালে অঙ্কিত স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সংগঠনের সভাপতি সাইদুর রহমান লিঙ্কনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামরুজ্জামান ফয়েজ ও ইভেন্ট কমিটির আহ্বায়ক পল্লব সরকারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা তাজুল ইমাম। যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া স্টেটের ডেলওয়ার কাউন্টি বিএনপির উদ্যোগে আপার ডার্বিতে বিজয় দিবস পালন করা হয়েছে। ডেলওয়ার কাউন্টি বিএনপির সভাপতি হাফিজুর রহমান সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহিদুর নবী রুকুর পরিচালনায় অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনার হোসেন খোকন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন পেনসিলভেনিয়া স্টেট বিএনপির সভাপতি শাহ ফরিদ। বিশেষ অতিথি ছিলেন নিউ জার্সি সাউথ বিএনপির সভাপতি মোহাম্মদ সায়েদ কাউসার শাহিন ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবুল, ভার্জিনিয়া স্টেট বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ তোফায়েল, পেনসিলভেনিয়া স্টেট বিএনপির সাধারণ সম্পাদক নুরুদ্দিন নাহিদ নিয়াজ, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান খান প্রতীক। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন পেনসিলভেনিয়া স্টেট বিএনপির সিনিয়র সহসভাপতি কামাল উদ্দিন ভুট্টো ও স্বাগত বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম। অনুষ্ঠানে আনোয়ার হোসেন খোকন নতুন প্রজন্মকে স্বাধীনতা ও সার্বভৌমত্বের সঠিক ইতিহাস জানানোর বিষয়ে গুরুত্ব আরোপ করেন। শাহ ফরিদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সকলকে একসাথে একযোগে কাজ করার আহ্বান জানান এবং ডেলওয়ার কাউন্টি নতুন নির্বাচিত কমিটির নাম ঘোষণা করেন। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা। 1827 সালের আজকের এই দিনে ইংরেজ ফার্মাসিস্ট জন ওয়াকার প্রথম দিয়াশলাই আবিষ্কার করেন। 1983 সালের আজকের এই দিনে ব্রুনাইয়ের স্বাধীনতা ঘোষণা করা হয়। 1999 সালের আজকের এই দিনে আমেরিকা পানামা খাল পানামার কাছে হস্তান্তর করে। দর্শক, এই ছিল সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শেষ করছি, পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।